হয়েছে, মামলা দিয়েছে, অথবা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে, গুলি করেছে, মানে এমন কোন কায়দা নাই যে অবলম্বন করে নাই মানুষের উপর অত্যাচার নির্যাতন করার জন্য। পিছন থেকে বলতেছেন টর্চার সেলও ছিল। তো আমি অত্যন্ত আশ্চর্য যে এলাকার মানুষ, আমি বিভিন্ন এলাকায় গিয়েছি, মত বিনিময় সভা করেছি, অনেক এলাকায় আওয়ামী লীগের কিছু গুন্ডার ভয়, তারা মুখে জড়তা ছিল, মানুষ ঠিকভাবে ভয়ে কথা বলেনি। আমি গত পরশুদিনও এক এলাকায় গিয়েছি, সেখানেও মানুষ তাদেরকে এখনো ভয় করে, তাদের ভয়ে অনেক কথা বলতে চায় না। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সমাজের জন্য, এলাকার মানুষের জন্য আপনারা মুরব্বীরা অনেক কথা তুলে ধরেছে, যেটা আপনাদের এই এলাকার মানুষকে উপকৃত করবে। প্রথম হচ্ছে যে আমাদের সমাজের শাসন ব্যবস্থা ঠিক করা প্রয়োজন। কারণ আমাদের এলাকায়, আমাদের সমাজে অনেকগুলি ব্যাধি, অনেকগুলি সমস্যা তারা তৈরি করে গেছে, তারা রেখে গেছে, যেটার সমস্যার সমাধান করতে হলে একটি সমাজ শাসন ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করা প্রয়োজন। আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখে এসেছি, স্পেশালি বিগত 18 বছর উল্লেখ করতে চাই, যে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের অনেক যারা আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার, আমাদের অনেক মুরব্বীরা সমাজে বসবাস করে থাকেন, অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বসবাস করে থাকেন, সমাজ নিয়ে কাজ করে, অনেক বিশিষ্ট জনের এলাকায় বসবাস করে থাকেন, তাদেরকে সমাজের শাসন ব্যবস্থা থেকে দূরে রেখেছে, তাই না? সমাজের কোনো কাজ এলাকার মুরব্বীদেরকে আপনাদেরকে ডেকেছে, আপনাদের মতামত নিয়েছে? নেওয়া হয়নি। তারা তাদের গুন্ডা পান্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে মানুষের উপরে। জুয়েলের সাথে কথা বলার সময় আমাদের শফিউল্লাহ কাকাও বলছিলেন যে এলাকায় একটি পঞ্চায়েত কমিটি বোধহয় ছিল, কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ যে সভাপতি ছিল তাকে বাধ্য করে বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যারা পঞ্চায়েত কমিটির বিভিন্ন সদস্যরা ছিল, তারা ভয় আর কোনো পঞ্চায়েতের কোনো কথা বলেনি, এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে। তো আল্লাহ পাক একটা সীমা রেখা দিয়ে রাখেন সবার জন্য, এবং যত পরিমাণ অন্যায়, অবিচার, অত্যাচার করেছে মানুষের উপরে, শেষ পর্যন্ত সেই সীমা রেখা পার করার পর আল্লাহ পাক আমাদেরকে আজকে মুক্ত রেখেছে, মুক্ত করে দিয়েছে। আমাদের এই মুক্ত অবস্থায় আসার জন্য আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করেছে। তারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের জীবনের ঝুঁকিতে ফেলে বারবার তারা এই খুনি হাসিনার বিরুদ্ধে, এই আপনাদের এলাকার সন্ত্রাসী হাবুর মতো নেতাদের বিরুদ্ধে বারবার লড়াই সংগ্রাম করেছে, জেলে গিয়েছে, আবার রাজপথে এসেছে, আবার জেলে গিয়েছে, আবার রাজপথে এসেছে। সেখানে দেখা গেছে আমাদের এলাকার অনেক যারা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট না, ব্যক্তি না, কিন্তু তারা এলাকার কোনো অন্যায় দেখেছে, হয়তো বা কোথাও কোনো প্রতিবাদ করেছে, তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এমনও দেখেছি যে আমাদের মসজিদে পবিত্র জুমার নামাজের দিন যে আমরা খুতবা শুনি, তাই না? আমরা তো বাংলাদেশ তো বেশিরভাগ মানুষ মুসলমান, আমরা আর কিছু করি না করি, জুমার নামাজ আমরা সবাই পড়তে যাই। জুমার নামাজে কি বয়ান করতে হবে আমাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব তাদেরকে ডিকটেট করতো, মানে তাদেরকে বলে দিত কি বলতে হবে আর কি বলা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মসজিদের ইমাম সাহেবরা, ইমাম খতিব সাহেবরা, তারা তো আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তারা পবিত্র কোরআন হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন। পরবর্তীতে তারা তাদেরকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। আমরা জেলে যখন ছিলাম, অনেক দেশ বরেণ্য আলেম, অনেক নিরীহ আমাদের মসজিদের খতিব, ইমাম সাহেবদের সাথে দেখা হয়েছে, কোনো অপরাধ করেনি তারা। তারা পবিত্র কোরআন হাদিসের আলোকে তারা বয়ান করেছেন, এটি তাদের অপরাধ ছিল। আবার সমাজের অনেক মানুষের সাথে দেখা হয়েছে যে তাদের কোনো দোষ ছিল না, তারা সমাজের হয়তো বা কোনো একটা ছোট বিষয়ে তারা প্রতিবাদ করেছে বা বলেছে ভাই এটা কেন করেছেন, তাদেরকেও বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তো প্রিয় এলাকাবাসী, আমি এখানে যারা আমার মুরব্বীরা আছেন,
আপনারা যদি 20 বছর পূর্বে ফিরে যান, মানে আওয়ামী লীগ ক্ষমতায় 2008-এর আগে ফেরত যান, সেখানে আমি যেটা দেখেছি, আমি শিওর আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, আমি আমার বাবাকে দেখেছি যে এলাকার গুরুত্বপূর্ণ, এলাকার সম্মানিত সবার আগে মুরব্বীদেরকে উনি এলাকার বিষয়ে উনি সবার আগে তাদের কথা শুনতেন, যে এলাকায় কি কোনো সমস্যা আছে কিনা, বা এলাকার বিষয়ে তাদের পরামর্শ আছে কিনা, বা এলাকার কোনো আপনার কোনো কাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে উনি মুরব্বীদেরকে প্রাধান্য দিতেন। এবং আমি এটাও শুনেছি অনেক দলের নেতৃবৃন্দকে উনি আমার সামনে বলেছেন যে তুমি ওই এলাকায় যাবা, ওই এলাকায় গিয়ে তুমি অমুক মুরব্বীর কাছে যাবা, উনি জানে, ওনার পরামর্শ নিয়ে তুমি এলাকায় কাজ করবা, যেটি বিগত 18 বছর একেবারেই অ্যাবসেন্ট ছিল, যেটা তারা করে নাই। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, মানে সমাজের শাসন ব্যবস্থা, আমি মনে করি সবার আগে ঠিক করা প্রয়োজন। সমাজের শাসন ব্যবস্থায় যে দেখা গেছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে, যে সমাজকে শাসন বা শোষণ দুইটার একটা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাই না? রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজের হর্তাকর্তায় এলাকায় মাতব্বরি করেছে, তাই না? এটাই তো আমরা স্বাধীনতা পরবর্তী সময় আছি। কিন্তু আজকে একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন সময় ওনার বক্তব্যে বলেছেন, এই আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়, যে দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং বিএনপি সেটা ফিরিয়ে দিতে চায়। তো দেশের মানুষের ক্ষমতা তো কিভাবে ফিরিয়ে দিব আমরা? এই প্রশ্নটা তো অবশ্যই আসে না? আমরা চাই যে একটা সমাজ শাসন ব্যবস্থা গড়ে উঠুক। আমি চাই যে আমার এলাকায়, যেখানে এলাকার মুরব্বীরা, যেখানে এলাকার সম্মানিত অনেক বিশিষ্টজনেরা আমাদের এলাকায় বসবাস করে, অনেক জ্ঞানী গুণী মানুষরা বসবাস করে, আমাদের আলেম সমাজের আলেমগণ, আপনাদের এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের ক্লাব আছে, ছিল যেটা এখন আর নাই, বিলুপ্তর পথে। তারা সমাজ নিয়ে কাজ করেছেন, মানুষের উপকারে কাজ করেন, সেই মানুষগুলো এবং এলাকার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, যদি আপনি এখানে একজন বাড়িওয়ালা, একজন ভাড়াটিয়া, আপনি একজন দোকানদার, আপনি একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া শ্রমিক এই সমাজে বসবাস করেন, তাহলে আপনি এই সমাজের অংশ। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যেখানে সকলে মিলে, সকল শ্রেণী পেশার মানুষ মিলে এলাকার সমস্যাগুলির বিষয়ে আলাপ আলোচনা করবে, এলাকার সমস্যাগুলির বিষয়ে মতামত ব্যক্ত করবেন, এবং সেই মতামতের মাধ্যমে এলাকার দৈনন্দিন যে সমস্যাগুলি হয় সেগুলি সবার সামনে উঠে আসবে, এবং এই মানুষগুলি কিভাবে তার সমাধান করা যায় সেটার উপায় বের করে 10 মিলে সিদ্ধান্ত নিবে। এবং আমাদের যে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা তো আপনাদের সমাজেরই অংশ, আপনাদের সমাজে বসবাস করে, তাহলে তারা সমাজের অংশ, তাহলে উনিও এখানে থাকবেন। তো সকলে মিলে যখন সিদ্ধান্ত দিবেন, তখন আমার দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই সমাজে বসবাস করেন, তারা আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে তারাই আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তাহলে আমাদের এলাকার অনেক সমস্যার সমাধান আমরা নিজেরা সমাজে বসেই করতে পারি। প্রিয় এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতাদের যে দৌরাত্ম্য, যেই অপশাসন আমরা দেখে এসেছি, বাংলাদেশের মানুষ সেটি আর দেখতে চায় না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই না আমার দলের কোনো নেতা কোনো মানুষকে এককভাবে এলাকার বিষয়ে সিদ্ধান্ত দেয়। এলাকার সমস্যার সমাধানে এলাকার মানুষের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। সেখানে এলাকার মানুষ কি চায় সেইটি এলাকার যারা রাজনৈতিক কর্মী আছেন সেটা তাদের শুনতে হবে, তাদের পরামর্শ নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার মানুষের উপকারে কাজ করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা এলাকায় করতে চাই, যেখানে এলাকার সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, সেখানে এলাকার মানুষের ন্যায় বিচার নিশ্চিত হওয়ার বিষয়ে অনেকটাই সহজ হয়ে যায়। তা আমরা যদি আজকে সমাজে দেখতে পাচ্ছি, এখানে মাদকের কথা বলেছেন, তাই না?
যে এলাকায় এই বিনা ভোটের এমপিরা কমিশনাররা মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। এখানে এই এলাকার এই গুন্ডা পান্ডারা তাদের ছত্রছায়ায় এলাকার কিশোর গ্যাংয়ের উৎপত্তি বেড়ে গিয়েছে। 18 বছর আগে 20 বছর আগে কিশোর গ্যাং বলতে আমরা শুনি নাই। এই বিগত 18 বছরের একটি নতুন উৎপত্তি হচ্ছে কিশোর গ্যাং। এটার অনেক কারণও রয়েছে কিশোর গ্যাং হওয়ার। আমি একটা সুস্পষ্ট বক্তব্য দিতে চাই যে কোনো মাদক ব্যবসায়ী ঢাকা 4-এ বসবাস করতে পারবেন, এটা আমার একটা সুস্পষ্ট বক্তব্য। আপনি যেই হন, আপনি মাদক ব্যবসায়ী, আমার এলাকা ছেড়ে যেতে হবে ভাই। কোনো কদর আপনাদেরকে করা হবে না। কিশোর গ্যাংয়ের বিষয়ে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কেননা ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় কেউ, অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ, অথবা এলাকার কোনো প্রভাবশালী পরিবারের কেউ ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে থাকে, তাই না? তাদেরকে আমাকে চিহ্নিত করে দেন আপনারা, আমাকে চিহ্নিত করে দেন। বাকি কাজ প্রশাসন কিভাবে করবে সেটা আমার দায়িত্ব থাকবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আমি এখানে অনেকে আমাদের অভিভাবকরা বসে আছেন, এই কিশোর গ্যাংয়ের যারা সদস্য হয় তারা কিন্তু এলাকার মানুষই হয়, এলাকার সন্তানই হয়। বাহির থেকেও কিছু ছেলেপেলে, বখাটে ছেলেপেলে থাকে, কিন্তু আবার অনেক এলাকার আমাদের সন্তানরাই থাকে। আমি আপনাদের কাছে এরা অনুরোধ করব যে আমরা খোঁজ দিব যে আমাদের সন্তানরা যে খেলার মাঠের অভাবে, আমাদের সন্তানরা যে স্কুলের পরে কোথাও গিয়ে তারা সময় ব্যয় করবে, তারা পাঠাগার নাই, পাবলিক লাইব্রেরি নাই, যে কোথায় যাবে তারা কিশোর গ্যাংয়ের অংশ হতে চলছে বা হয়ে গেছে। তাদেরকে আপনারা বিরত রাখবেন। কারণ আমরা যখন ধরা শুরু করব, তখন যদি ভাই আপনারা আসেন যে আমি আপনার এই অমুক এলাকার স্থানীয় অমুক, আমার ছেলেকে ভাই আপনি সেভ করে দেন, তখন আমি কিন্তু সেই কাজটা করতে পারবো না। যেই সমাজ ব্যবস্থার কথা আমি আপনাদের কাছে কিছুক্ষণ আগে তুলে ধরেছি, আমরা যদি এই সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি, দুটো কাজ এখানে হবে না। একটি হচ্ছে কিছু কিছু মহল্লায়, কিছু কিছু এলাকায় প্রভাবশালী পরিবার থাকে, তাই না? এবং যুগের পর যুগ এই হাতে গোনা কয়েকটি পরিবার এলাকার মানুষের উপরে যত ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে থাকে রাজনৈতিক নেতাদের পাশাপাশি। এবং তারা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের ছত্রছায়া নেয় বা তাদের আশ্রয় প্রশ্রয়ে থেকে থাকে। এই যে এই সমাজ ব্যবস্থা কায়েম করা হলে বা বাস্তবায়ন করা হলে আপনাদের সহযোগিতায় এলাকার কোন পরিবার কোন মাতব্বরি করে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন করবে সেটা হবে না, এবং সেটা আমি করতে দিব না। ঠিক আপনাদের এলাকায় আমি কোন পরিবারের বিরুদ্ধে না, কিন্তু আমি ওই যে নির্যাতন, নিপীড়নকারীদের বিরুদ্ধে। কারণ ওই সমাজ, ওই দেশ এখন আর নাই যে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করবেন আর মানুষ চুপচাপ বসে থাকবে। আর আমরা যারা আজকে তরুণ, আমরা যারা দীর্ঘ 18 বছরে আমাদের জীবন থেকে আমরা লড়াই সংগ্রাম করে মানুষের সুবিধার জন্য, মানুষের বিভিন্ন দাবি আদায় যারা আমাদের জীবনের 18 বছর উৎসর্গ করে দিয়েছি, এবং আমাদের বাকি জীবন এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছি, দিতে চাই, আমরা তো সেই সমাজ আমরা আর দেখতে চাই না। তো প্রিয় এলাকাবাসী, এই আপনাদের এলাকার 2-4টি পরিবার আছে যারা এলাকার বাসিন্দাদের হয়তোবা তাদের গোলাম মনে করে থাকেন। সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে, সেই দিন এখন আর নাই। তাই আমরা চাই যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক, সমাজের দৈনন্দিন যে সুবিধা অসুবিধা আছে, মানুষ সমাজের একটা জায়গার মধ্যে এসে মানুষ এগুলি কথা বলার সুযোগ পাক। কারণ আজকে যাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তান তুল্য বহু ছাত্রছাত্রীরা রক্ত দিয়েছে, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও অনেক রক্ত দিয়েছে, আজকে তাদের রক্তের বিনিময়ে যে নতুন একটি সমাজ ব্যবস্থা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ গড়ার যে সুযোগ হয়েছে, সেখানে আপনাদের যে অধিকার, জন্মগতভাবে যে অধিকার আপনাদের আছে, যেটা অন্যায়ের প্রতিবাদ
করতে হবে সেটা আপনাদেরকে আসলেই করতে হবে। কারণ যখনই আপনি এলাকায় অন্যায় হবে কিন্তু আপনি প্রতিবাদ করবেন না, সেটি আপনার ঘাড়ে চেপে বসবে, আপনার ঘাড়ে চেপে বসবে এবং এই ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, তার মতো অত্যাচার নির্যাতন নিপীড়ন করার আবার সুযোগ তৈরি করে দেবেন আপনারা। সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতিবাদী হতে হবে, এটা আপনাদের জন্মগত অধিকার। কোন অন্যায়কে আপনারা প্রশ্রয় দিবেন না। আরেকটি কথা আমি বলে দিই আপনাদের কাছে, যে মাদক ব্যবসায়ীরা এবং কিশোর গ্যাং এলাকার ওই যে প্রভাবশালী পরিবার অথবা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা প্রশ্রয়ে চলে, তাই না? তাই না? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যেহেতু বিএনপির একজন কর্মী, আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। মানে সবকিছুর আগে বাংলাদেশ, সবকিছুর আগে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের অধিকার, এটাই তো বাংলাদেশি জাতীয়তাবাদ। তো আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমি সাক্ষী রাখছি, কারণ আমার অনেক নেতারা এখানে উপস্থিত, আপনাদের এলাকার নেতারা এখানে উপস্থিত, অনেকে মঞ্চে বসে আছেন, অনেক বড় নেতা তার এলাকার। যদি আমার মঞ্চে বা আমার সামনে বা আপনাদের সাথে দাঁড়িয়ে আছে বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে আমার দলের কোন নেতা, আমার দলের কোন নেতা, কোন কর্মী, কোন মাদক ব্যবসায়ী, কোন কিশোর গ্যাংকে প্রত্যক্ষ প্রচ্ছন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেয়, তারা তো জেলে যাবেই, সাথে সাথে আমার ওই নেতাও জেলে যাবে। আপনাদের কাছে কথা দিয়ে আমরা সেই পুরনো সময় ফেরত যাব না। আমাদের সাথে তারাই দল করবে, বিএনপি করবে যারা সমাজের মানুষের অধিকার আদায়ে কাজ করবে। আমার সাথে তারাই বিএনপি করবে যারা এলাকার মানুষের জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করবে মানুষের কষ্ট লাঘব করার জন্য। কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ আমার সাথে বিএনপি করার কোনো জায়গা নাই। প্রিয় এলাকাবাসী, এই রাস্তাটির কথা বলেছেন আপনারা, আমি এই রাস্তায় এসে 5ই আগস্টের পর সম্ভবত অনেক মুরব্বীরা ছিলেন যে আমরা এখানে নিজ অর্থ এনে আমরা এখানে আমাদের প্রথমে এই যে পানির যাতে নিষ্কাশন হয়, জায়গায় জায়গায় বস্তা বস্তা অনেক বালুর বস্তা দিয়ে ড্রেনগুলি আটকে রাখা হয়েছিল। আপনারা সবাই অনেকেই সাক্ষী আছেন, সেইগুলি আমার দলের নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করেছিল। ডুবুরি এনেছিলাম আমরা সিটি কর্পোরেশন থেকে, যেগুলি বের করে যাতে পানিটা অতি দ্রুত নিষ্কাশন হয়। এবং তখন এই পুরো রাস্তায় হেঁটে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে আমরা এই রাস্তা কিভাবে দ্রুত সংস্কার করা যায় সেই ব্যবস্থা আমরা কাজ করব। আজকে আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি, ওই সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে আলোচনা করে, চাপ প্রয়োগ করে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিন্তু আপনারা একজন মুরব্বী এখানে আমাকে বলেছেন যে কাজটি যাতে দ্রুত হয়। আমি আপনাকে ধন্যবাদ জানাই যেই বলেছেন আপনারা, কারণ কাজটি যাতে কোনোভাবে বছরের পর বছর লাগে তারা না করতে পারে সেই বিষয়ে আমি দৃষ্টি রাখবো, এবং এই যে আমার মঞ্চে যারা নেতারা বসে আছেন তারাও দৃষ্টি রাখবে, এটা আপনাদের মুরব্বীদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি। সময় ক্ষেপণ করার কোনো জায়গা নেই এখানে। আপনারা বলেছেন, আমার এক ছাত্র, এক ভাই, আমার এক তরুণ ভাই আমাকে চিঠি লিখেছে এখানে যে আমাদের এখানে খেলার মাঠ নাই। খেলার মাঠ আমি আসতেছি, বাট আরেকটি কথা বলেছে যে চলাচলের জন্য জুরাইন থেকে একটি বাস সার্ভিস সম্ভবত চালু হয়েছিল, যেটা এখন বন্ধ আছে। বিএনপি এলাকার মানুষের, দেশের মানুষের ভোটে, মানুষের আস্থায় যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় এবং আমরা যদি আপনাদের বিশ্বাসে, আস্থায়, ভালোবাসায়, স্নেহের মাধ্যমে আমরা যদি এলাকায় নির্বাচিত হই, এই বাস সার্ভিসটি আমরা নতুনভাবে আমাদের সরকারের যারা যোগাযোগ মন্ত্রণালয়ে থাকবে, সিটি কর্পোরেশনে যারা থাকবেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এখানে একটি বাস সার্ভিস চালু করার চেষ্টা করব। এটা আমার ছোট ভাই, আমি জানি না ছোট ভাইটিকে, আর আমার ছোট ভাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যেটা আমি নোট করে নিয়েছি, এই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে আরেক ভাই বলেছেন, এটা ভাই যিনি বলেছেন আমি শুকরিয়া জানাই আপনাকে, কারণ আমার ইশতেহারের এটি একটি অংশ, যে ইশতেহারটি আপনারা এখনো পাননি, আপনারা পাবেন। যে আমাদের এলাকায় এখন ঘনবসতি হয়ে গেছে, তাই না?
এত মানুষ তো 10-15 বছর আগে এত মানুষও ছিল না। ঘনবসতি দেওয়ার কারণগুলি কি আপনারা বলতে পারবেন? কারণ আজকে আমাদের এলাকায় যে বিএনপির সরকারের শেষ সময়ে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান করে গেছে, আজকে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক উন্নত হচ্ছে, অনেক ভালো রেজাল্ট করছে। বাইরে থেকে এলাকার মানুষ এসে আমাদের এলাকায় বাড়িঘর করছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে পাঠাচ্ছে। আমার এক ভাই বলেছেন যে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করলে তাদের দাফন কাফন করতে একটি অল্প আয়ের মানুষের জন্য অনেক বড় মাথার উপরে একটা বোঝা, অনেক টাকা নেয়, যেটি আগে এত টাকা ছিল না। এই বিষয়টি আমার ইশতেহারের একটি অংশ। যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় এবং আগামী দিনে যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, যেখানে যদি আমাদের দলের যে মেয়র প্রার্থী থাকবেন উনি নির্বাচিত হলে, এটা আমার এলাকা থেকে এক নাম্বার দাবি থাকবে যে আমাদের স্বজনদের যে কবর দেওয়ার ব্যবস্থা যাতে একেবারে স্বল্প মূল্যে, যেটি আগে ছিল, সেই ব্যবস্থা যাতে ফেরত যায়, সেটিও আমি নোট করে নিয়েছি। এটা আমার ইশতেহারের অংশ, সেটা আমি আপনাদের কাছে আমি কথা দিচ্ছি, আমি সেটির ব্যবস্থা করব। হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে যে এখানে এই যে রেল লাইনটি সম্প্রসারণ করা হয়েছে, যে পদ্মা ব্রিজ দিয়ে আমাদের এদিক দিয়ে আরেকটি রেল লাইন স্থাপন করা হয়েছে। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের রেল দিয়ে দেশের বাইরে যায়, মানে ইন্ডিয়াতে যায়, পার্শ্ববর্তী দেশ ভারতে যায়। সেইটির মূল স্টেশনটি ছিল আমাদের ক্যান্টনমেন্টে, কিন্তু সেই ক্যান্টনমেন্টের স্টেশনটি আমাদের গ্যান্ডারিয়া তারা নিয়ে আসতেছে। সেই কারণে এখানে আপনারা খেয়াল করবেন যে বড় আপনার একটি স্টেশন নির্মাণ করা হয়েছে এবং এখানে অনেক নিরাপত্তা ওয়াল দেয়া হয়েছে। তো এই দেওয়ার পরে যেটি আমাদের এলাকার মানুষের একটি অসুবিধা হয়েছে যে আমরা এই রাস্তার এই পার ওপার করতে পারি না এখন আর। আমাদের স্বজনরা বসবাস করে ওই পাশে, আমরা মৃত্যুবরণ করলে আগে সরাসরি কবরস্থান চলে যাইতে পারতাম, এখন ওই দূর দূরান্ত দিয়ে ঘুরতে হয়, আর নাহলে ওই দয়াগঞ্জ দিয়ে ঘুরে আমাদের স্বজনদেরকে কবরস্থানে নিতে হয়। তো সেখানে অনেক, আপনাদের শুধু এখানে আমাদের পাইপ রাস্তাতেও আমাদের এখানে ফুট ওভার ব্রিজের কথা দাবি তুলেছে আমার এলাকার মানুষ। সেটিও আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা যায়, যাতে মানুষ সহজেই এপার থেকে ওই পার চলাচল করা যায়। আমি আমাদের এই ঢাকা 4-এ শ্যামপুর কদমতলী থানায় মোট 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড। কয়টি? 9টি। 3,60,000 সামথিং ভোটার এই পর্যন্ত, এবং কমপক্ষে 10 লক্ষ মানুষ আমাদের এলাকায় বসবাস করে, অনেক ঘনবসতি এলাকা। আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমার এলাকার মানুষ, ঢাকা শহরে 15টি আসন আছে, 15টি শহরের ভিতর, উত্তর দক্ষিণ। আমার ঢাকা 4 শ্যামপুর কদমতলীর মানুষ সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় তারা বিগত 18 বছর রেখেছে। কোন জনসেবা সরকারের প্রতিষ্ঠানগুলি এলাকার মানুষকে করে নাই, তারা বিভিন্নভাবে এলাকার মানুষকে ঠকিয়েছে। 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, আমার এলাকার মানুষ কিন্তু বেশিরভাগ স্বল্প আয়ের মানুষ আমার এলাকায় বসবাস করে। খেটে খাওয়া শ্রমিক, খেটে খাওয়া ভাই বোনের এলাকায় সবচেয়ে বেশি মানুষ এখানে বসবাস করে থাকেন। আপনি জেনে অবাক হবেন যে বছর জুড়ে আমাদের পারিবারিক অনুষ্ঠান থাকে না, সামাজিক অনুষ্ঠান থাকে। এই এলাকায় 9টি ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নাই যেটি সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তার মানে আমাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠান আমরা প্রাইভেট ব্যক্তিগত যে কমিউনিটি সেন্টার আছে অধিক ব্যয়ের মাধ্যমে বেশি টাকা ব্যয় করে আমাদেরকে এই আমাদের পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান করতে হয়। কিন্তু যদি সিটি কর্পোরেশনের একটি কমিউনিটি সেন্টার থাকতো তাহলে তো অল্প ব্যয়ের মাধ্যমে আমাদের সামাজিক পারিবারিক অনুষ্ঠান আমরা করতে পারতাম, আমাদের টাকা পকেটে থাকতো, কিন্তু সেটি আর হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, 9টি সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডেও আপনারা একটা খেলার মাঠ দেখাতে পারবেন না, একটা খেলার মাঠ নাই আমাদের এলাকায়। অথচ আপনি যদি পুরান ঢাকায় যান, আপনি যদি বংশাল যান, সেখানে খেলার মাঠ পাবেন আপনারা। পুরান ঢাকায় তো আরো কনজাস্টেড, মানে 10 ফিট 10 ফিট বাড়ি এমন, তাই না? কিন্তু সেখানেও আপনার খেলার মাঠও আছে, সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার আছে। আমাদের এলাকায় আরেকটি জিনিস নাই সিটি কর্পোরেশনের, সেটি কি? স্বাস্থ্য সেবা ক্লিনিক।
কোন স্বাস্থ্য সেবা ক্লিনিক এই এলাকায় হারিকেন দিয়ে খুঁজে পাবেন না আপনারা। যে এলাকার মানুষ অল্প ব্যয় একটু স্বাস্থ্য সেবা নিবে, সেটি করার কোনো সুযোগ নাই। আমাদের এখান থেকে কই যাইতে হয়? মিটফোর্ডে যাইতে হয়, পুরান ঢাকায়। আমাদের যাইতে হয় ঢাকা মেডিকেল কলেজ, আমাদের যাইতে হয় কোথায়? ন্যাশনালে, কোর্ট কাচারিতে, আমাদের যাইতে হয় শাহবাগে, তাই না? আমাদের এলাকার মানুষের কি স্বাস্থ্য সেবা প্রয়োজন নাই নাকি দরকার নাই? আজকে যারা এলাকার এমপিরা ছিলেন তারা কেউ এলাকার সন্তান ছিলেন না, কোন নারীর টান ছিল না তাদের। তারা দিনব্যাপী এলাকার মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এলাকায় লুটপাট করে মানুষকে ঠকিয়েছে, আর রাতের বেলায় তাদের বাড়িতে, যেটা অন্য এলাকায়, তারা গিয়ে সেখানে ঘুমিয়েছে। কোন দায়বদ্ধতা এলাকার মানুষের কাছে তাদের ছিল না। তাদের কোন স্বচ্ছতা তো দূরের কথা, তারা তো মানুষকে প্রতিবাদ করার বলারই জায়গা দেয়নি। তো আমি যেটি বলার চেষ্টা করছি যে বিগত 18 বছর লম্বা সময় এই এলাকার খেটে খাওয়া মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা কোনো বিষয় ছিল না। বিএনপির আমলে আমার বাবা এলাকার সাবেক সংসদ সদস্য, আপনারাই তাকে বারবার ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন। এই যে আমাদের কাকা বললো, এখানে মুরব্বী বললো যে এই রাস্তাটা কিভাবে হয়েছে, সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে। কিন্তু তারপরে ওনার একটা স্বপ্ন ছিল এলাকার মানুষের জন্য একটা হাসপাতাল নির্মাণ করা, যেটা সম্পূর্ণ উনি করতে পারেনি। আমাদের ওই শ্যামপুরে, মানে যেখানে আমার বাসা 58 নম্বর ওয়ার্ডে, ওইখানে একটি জায়গা সিটি কর্পোরেশনের জায়গা রেখে দিয়েছিলেন উনি, যে ওইখানে হাসপাতাল নির্মাণ হবে সরকারি, এলাকার মানুষ এখানে সেবা পাবে। কিন্তু ওই খালি মাটি রয়ে গেছে। 18 বছর তারা ব্যয় করেছে, এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে তারা চিন্তা করে নাই। আর তারা চিন্তা করবে কেমনে? তারা তো সারা রাত দিন 24 ঘন্টা কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করবে সেটা নিয়ে ব্যস্ত ছিল, তাই না? তো আজকে এলাকার মানুষের জন্য, আমার মানুষের জন্য, কারণ আমি এলাকার সন্তান, আমার 14 পুরুষ এলাকার, আমার আপন মানুষদের জন্য, আমার বাবার একটি স্বপ্ন এলাকার মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল নির্মাণ করবে। আমি আপনাদেরকে শুধু প্রতিশ্রুতি না, আমি কথা দিচ্ছি যে আমি আর কিছু পারি না পারি, এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ আমি করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের কেন কথা, প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় অনেক খাস জমি আছে, সরকারি জমি আছে। বিগত 18 বছর আগে যারা সত্যিকার অর্থে যদি জনগণের জন্য কাজ করতে চাইতো, তাহলে ওই খাস জমি বের করে তারা হয়তোবা স্বাস্থ্যসেবা ক্লিনিক করতে পারতো, হয়তোবা তারা হাসপাতাল নির্মাণ করতে পারতো, হয়তোবা তারা সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নির্মাণ করতে পারতো, যেটি তারা করে নাই। হয়তোবা তারা, মানে আমাদের ওই কদমতলী থানার ওই এলাকাগুলির জন্য এখন কবরস্থানের সংকট দেখা দিয়েছে। কারণ ওই শনি রাখা ওই দনিয়া থেকে এই জুরাইন আস্তে আস্তে অনেক সময় পার হয়ে যায়, মানুষের কষ্ট হয়। আজকে মানুষ কবরস্থান খুঁজছে। আচ্ছা আপনারা বলেন তো, যে অন্যান্য এলাকায় আমরা যাই, আমরা ঈদগাহ দেখি না? কে কে দেখছেন অন্য এলাকায় ঈদগাহ আছে? কে কে দেখছেন? আপনারা দেখছেন? আচ্ছা আমার এখন হাত দেখাইবেন, আমার এলাকায় একটা ঈদগাহ আছে, দেখান তো। আছে? তো কোন সমাজে আমরা বসবাস করছি? মানুষের সেবাটা কোথায়? মানুষের কি সেবা তারা করেছে? আমাদের এলাকা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমার এলাকার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত, এবং এই কারণগুলি কি যথার্থ না যে আমার কথাটা ঠিক? বিশেষভাবে আমার এলাকার মানুষকে এই বিগত 18 বছরে এলাকার মানুষকে তারা ঠকিয়েছে। এবং এই খুনি সরকার, চোর সরকারের পাশাপাশি যারা সিটি কর্পোরেশনে বসেছিল, যেই কর্মকর্তা কর্মচারী, তারাও দিনে রাতে মহা লুটপাটে ব্যস্ত ছিল। তারা রাস্তার ড্রেন পরিষ্কার করে নাই, তারা রাস্তা নির্মাণ করে নাই, তারা ভিতরের রাস্তাগুলি পাকা করে নাই, কিন্তু আমরা হোল্ডিং ট্যাক্স দিনে রাতে দিয়ে গেছি, তাই না? এর পাশাপাশি আজকে তিতাস গ্যাস, আমাদের পুরো অত্র অঞ্চলে গ্যাসের সমস্যা, গ্যাস পাচ্ছি না আমরা। কিছুদিন আগে আমি
তিতাস গ্যাসের এমডির কাছে গিয়েছিলাম, আমাদের কদমতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন, অনেক মুরব্বীরা এলাকার উপস্থিত ছিলেন, সেখানে অনেক সাবেক জনপ্রতিনিধি তারাও উপস্থিত ছিলেন সেখানে। আমি তাদেরকে বলে এসেছি যে আমার এলাকার যতগুলি লাইন আছে, যেগুলি 15 ফিট 20 ফিট মাটির নিচে আছে, এবং ওই লাইনগুলি এত পুরনো যে ওইখানে লিকেজ হয়েছে, ওটাতে পানি ঢুকছে, বাড়ি ঘরের চুল অন করলে কি পানি বের হইতেছে, তাই না? ময়লা পানি বের হচ্ছে। তারা কোনো মেইনটেনেন্স করে না এই বিগত 18 বছর। মানে এমপিরা যারা ছিলেন, কমিশনাররা যারা ছিলেন, তারা তো লুটপাট করছেন, সাথে সাথে এই সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও ঢোল পিটিয়ে তারা লুটপাট করেছে, কোনো সার্ভিস কোনো সেবা মানুষকে দেয় নাই। তো আজকে আমাদের এই লাইনগুলি আমাদেরকে নতুন সঞ্চালন লাইন স্থাপন করতে হবে, কারণ যেই লাইনগুলি 20 ফিট 15 ফিট মাটির নিচে চলে গেছে, সেখান থেকে হারিকেন দিয়ে খুঁজলেও লিকেজ খুঁজে পাওয়া এখন আর সম্ভব নয়। তাই আমরা সেখানে বলে এসেছি যে যত দ্রুত সম্ভব আমাদের নতুন লাইন, তাদেরকে নতুন সঞ্চালন লাইন তাদেরকে স্থাপনের ব্যবস্থা করতে হবে। এবং তিতাসের এমডি আমাদেরকে কথা দিয়েছে যে সরকারের সাথে আলাপ করে দ্রুত যেখানে যেখানে আমাদের পুরনো গ্যাস লাইনগুলি নিচে চলে গিয়েছে সেটার বিষয়ে তারা সিদ্ধান্ত তারা নিয়ে আমাদেরকে জানাবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা পাইনি। অনেক কারণও আছে, কারণ এখন তো কোনো দায়বদ্ধ সরকার নাই। আছে? আপনারা ভোট দিয়ে নির্বাচিত করছেন? নাই। কোন কমিশনার আছে? কোন মেয়র আছে? কোন সরকার আছে? প্রধানমন্ত্রী আছে? নাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে, যেটি বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত, সবচেয়ে বেশি চাহিদা। কারণ ওই সুযোগে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার পছন্দ মতো ব্যক্তি, যাকে উনি বিশ্বাস করেন, তার উপরে আস্থা রাখেন, উনি মনে করেন যে যেই মানুষটিকে উনি ভোট দিবেন তার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সংসদে পাঠাবেন, আইন প্রণয়ন করবেন, সে আইন প্রণয়নের মাধ্যমে এলাকার মানুষ তার অসুবিধাটা দূর হবে। তাই না? নাকি বিগত 3টা নির্বাচন কে কে ভোট দিচ্ছেন? কেউই দেয়নি। আমরা ভোট দিছে কারা? প্রশাসন। 2014-তে কি হলো? 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনার এমপি হয়ে গেল। 2018-তে কি হলো? রাইতের অন্ধকারে ভোট দিল মানুষ না, প্রশাসন, পুলিশ, তাই না? রাতের ভোট, নিশিরাতের ভোট। এবং 2024-এ কি হলো? যে আমরা মামাতো ভাই খালাতো ভাই আমরা ভোট করছি, মানুষের সেখানে দরকার হয়নি। তো আজকে আমাদের একটি দায়বদ্ধ সরকার দরকার। আমাদের বিভিন্ন সরকারের যে মন্ত্রণালয়গুলি আছে, যে অধিদপ্তরগুলি আছে, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীকে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে, যেটা বিগত 18 বছর ধরে অ্যাবসেন্ট। কারণ আপনি এমপি যখন চুরি করতেছেন, তখন ওই কর্মকর্তা কর্মচারী তো সে দেখছে আপনি চুরি করতেছেন, তো সে কি করছে, ভাই আমিও চুরি করি। কারণ মন্ত্রী তো তার এমপি মন্ত্রী তো তার আর কিছু বলতে পারে নাই, কারণ সে নিজেই তো চুরি করতেছে, তাই না? তো শাসন করার কোনো জায়গা ছিল না। সবাই মিলে মিশে চুরি করছেন, দেশের সম্পদ লুণ্ঠন করছেন। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে চুরমার করে তারা রেখে গেছে। আজকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে সকল শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, এবং যারা আপনাদের ভোটে নির্বাচিত হবে তারাও আপনাদের সমাজের কাছে, আপনাদের প্রত্যেকটি মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তার তৈরি থাকতে হবে। প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় আপনজন, আমার মুরব্বীরা, আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার বাবার মতো আমি রাত দিন 24 ঘন্টা আপনাদের সেবায় আমার জীবনকে আমি নিয়োজিত করে দিই। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি কোন দলীয় নেতার বাড়াবাড়িকে প্রশ্রয় দেব না, আমি আমার এলাকার ভিতরে কোন পরিবার মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে, প্রভাব দেখাবে, সেটা আমি বিস্তার করতে দেব না। আমি
এই এলাকার মানুষের দাবি দেওয়ার জন্য আমি নিজে আমার এলাকার মানুষের সাথে আমি যোগাযোগ স্থাপন করব। আমি কোন নেতাদের মাধ্যমে আমার এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখতে চাই না। আমি সরাসরি আমার এলাকার মুরব্বী, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার যারা মুরব্বীরা আছেন, আলেম সমাজ আছেন, আমার তরুণরা আছে, আমার যুবকরা আছে, আপনাদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। কোন মাধ্যম আমি চাই না আপনারা আমার আর আপনার মাধ্যম। সেই সুযোগটা আপনারা আমাকে দিবেন, আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। কারণ যদি আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারি এবং আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, এলাকার সঠিক চিত্রটা আমার কাছে উঠে আসবে। যারা আগামী দিনে জনপ্রতিনিধি হবে আপনাদের ভোটে, তাদের সঠিক চিত্রটা জানা দরকার। কারণ অনেক নেতা আছে অর্ধেকটা বলে আর অর্ধেকটা বলে না। এটা বিগত আমরা বছরগুলিতে দেখে আসছি। আমার নেতাদের আমি বদনাম করছি না, আমার নেতারা এটাই চায়, যেই কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি, সেই কাজটাই তারা সমর্থন করছে। কারণ তারা সেই সমাজের অংশ হতে চায় যেখানে মানুষের ন্যায় প্রতিষ্ঠা হবে। আমার এক ভাই বলেছেন কাদিয়ানীদের ব্যাপারে, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ গতকালকে আমাদের কি বলে সরওয়ার্দী উদ্যানে একটি মহা সমাবেশ হয়েছে ওলামায়ে কেরামদের। সেখানে তিনি সুস্পষ্ট বক্তব্য দিয়ে আসছেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সে সংসদে আলোচনার মাধ্যমে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং উনি এই কথাটিও বলেছেন যে আসলেই তো আমাদের নবীকে যে মানে না সে তো মুসলমান হতে পারে না, সেটাই আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধর্মীয় রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে 99.99% মুসলমান। আজকে অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমার এক মুরব্বী বলছেন যে জান্নাতের টিকিট বিক্রি করছেন দিনে রাত্রে সমানে। সোশ্যাল মিডিয়াতে যদি বক্তব্য দেখেন, বলবে অমুক প্রতীকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এই 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অমুক প্রতীককে জেতাতে নাকি আল্লাহর নবী না, আল্লাহ নাকি নিজেই দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ। প্রিয় এলাকাবাসী, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সঠিক ইসলাম কি আমরা সকলেই জানি। ইসলাম অনেক সহজ। আল্লাহ পাক আমাদের যেই চিন্তা করার যে যতটুকু জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে উত্তর আমাদের সামনেই আছে। আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন ইসলাম বিরোধী আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেয় নাই। আমাদের ধর্মকে প্রচার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন আইন প্রতিষ্ঠা করে রেখে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তারা সংযোজন করেছিলেন। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে যে কোনো সময়, দিনে হোক রাতে হোক, আমাকে আপনার প্রশ্ন করার অধিকার আপনারা রাখেন। এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি এবং সেটাই আমি বাস্তবায়ন করব। আমার দরজা সবসময় খোলা থাকবে। আপনারা যখন তখন এলাকার বিষয়ে যে কোনো সময় আমাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, এই কথা আমি আপনাদেরকে দিয়ে দেব। অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। প্রিয় এলাকাবাসী, এখানে আমাদের এই সমাজের অংশ অনেক ক্ষুদ্র এবং বড় ব্যবসায়ীরা এলাকায় বসবাস করেন, ব্যবসা করে থাকেন। আমাদের এক ব্যবসায়িক ভাই ব্যবসায়ীদের কথা বলেছেন যে এখানে কিছু অসঙ্গতি হয়তো বা আছে, তাদের ব্যবসা করার জন্য যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করি, যাতে তারা নির্ভয়ে নির্বিঘ্নে সহজে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। আমি একটা জিনিস খুব সাধারণভাবে বুঝি যে আমার এলাকার যারা ব্যবসায়ী আছেন তারা যদি ভালো থাকেন,
তাদের ব্যবসার মধ্যে যদি সমৃদ্ধি ঘটে, তাহলে আমার এলাকার মানুষের জীবনে সমৃদ্ধি ঘটবে। কারণ কারণ ওই ব্যবসায়িক ভাই উনি যদি ব্যবসা ভালো করতে থাকেন, উনি আরো 10 জনকে চাকরি দিবেন, এবং সেই চাকরি আমার ওই তরুণরা, আমার ওই যুবকরা, আমার মা, আমার বোনরা, আমার ভাইরা সেই চাকরি করবেন এবং তাদের জীবন জীবিকায় উন্নতি হবে। তো আমার এই এলাকার নেতৃবৃন্দ, মুরব্বীদের কাছে আমি অনুরোধ করতে চাই যে আমাদের এই ব্যবসায়িক সমিতি এখানে আছেন, যারা ভাইরা আছেন, তাদের সাথে আলোচনা করে কি অসুবিধা তারা এখানে মোকাবেলা করে থাকেন দৈনন্দিন, সেটা আপনারা জেনে নেবেন। আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমরা এলাকায় যা যা করা লাগে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যাতে বিনা চাঁদায়, বিনা কোনো হুমকি ধুমকিতে তারা ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে। আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক আমাকে দিয়েছেন এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন বদলানোর জন্য, উন্নয়ন করার জন্য। এই যে আমার বেকার তরুণ যুবকরা, তাদের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার রাস্তাঘাট, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার জন্য আমার দল আমার উপরে আস্থা রেখেছেন। এবং আপনারা আমার আপনজন, আপনারা, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে আপনাদের আস্থায় নিয়ে, ভালোবাসায়, স্নেহে আমাকে নির্বাচিত করলে আমি রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য কাজ করে আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়েছি এলাকার মানুষের জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার এই এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।